হ্যালো বন্ধুরা, বেসামাল প্রেম চ্যানেলের তরফ থেকে আমি মাম্পি। আমাদের ভিডিওগুলোর নোটিফিকেশন সবার আগে পেতে হলে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নিন। আর আমাদের ভিডিওগুলোতে লাইক, শেয়ার, কমেন্ট করতে মোটেও ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। গায়ের অনেক জায়গা থেকে রক্ত বের হচ্ছে, কিন্তু তবুও চাচা আমাকে মারতে আসে। আমার আর কথা বলার শক্তিও নেই। আমাকে চাচা তবু মারছে। আর কিছুক্ষণ মেরে চাচা চলে গেল। আমি মেঝেতে শুয়ে আছি, শরীর থেকে এখনো রক্ত পড়ছে। কোনো রকম হামাগুড়ি দিয়ে নিজের রুমে গেলাম, আর শরীরটা একদম ছেড়ে দিয়েছে। প্রতিদিনে তো মারে, কিন্তু আজ প্রতিদিনের তুলনায় অনেক বেশি মেরেছে। আপনাদের পরিচয় দিয়ে নিই, আমি রিমন, এতিম। বাবা মা একটা গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায়। তখনই আমার চাচা বুদ্ধি করে আমার বাবার সব সম্পত্তি নিজের নামে করে নেয়, আর আমাকে এই বাড়িতে চাকরের মতো রাখছে। বাড়ির সব কাজ আমাকে দিয়েই করায়। দিন শেষে তবুও কোনো কিছু নিয়েই আমাকে মারে। বাড়িতে চাচা চাচি আর তাদের মেয়ে নীলা থাকে। আজ আমি এই নীলার জন্যই মার খেলাম। আজ নীলার জন্মদিন ছিল, তাই বাড়িতে অনেক বড় আয়োজন করা হয়েছে। নীলার সব বন্ধুরাই এসেছে, আর সেই বন্ধুদের মাঝে একটা ছেলে ছিল যে নীলাকে ড্রিঙ্ক করিয়ে নিজের রুমে নিয়ে যায় আর ধর্ষণ করার চেষ্টা করে। নীলা ড্রিঙ্ক করা ছিল, তাই ওর সাথে কে জোর জবরদস্তি করছিল বুঝতে পারেনি। আমি নীলার রুমের সামনে দিয়ে যাচ্ছিলাম, তখন নীলার শব্দ শুনলাম যে নীলা বলছে, প্লিজ আমার সাথে এমন করো না। তাই আমি নীলার রুমে গিয়ে দেখি ছেলেটা নীলাকে একা পেয়ে নীলার সর্বনাশ করার চেষ্টা করছে। আমি ছেলেটাকে আটকাতে গেলে ছেলেটা আমাকে বলে, আরে ব্রো, এমন করছো কেন? আসো দুজনে মিলে ওকে ভোগ করি। ছেলেটির কথা শুনে আমার মাথা খারাপ হয়ে গেল, কারণ নীলা আমাকে যতই অপমান করুক না কেন, কিন্তু ও তো আমার চাচাতো বোন, তাই ওর সর্বনাশ আমি হতে দিতে পারি না। তাই ছেলেটির সাথে আমার ঝগড়া হয়। আমি ছেলেটার মাথায় লাঠি দিয়ে একটা বাড়ি মারি। ছেলেটার মাথায় দিয়ে রক্ত পড়ছে। এতক্ষণে রুমের ভেতরে শব্দ শুনে বাড়ির অনেকেই এসে পড়ছে। সবাই এসে দেখে রুমে আমরা দুজন ছেলে, আর নীলার শরীরে কাপড় চোপড় প্রায় নেই। তখনই চাচা বলে, কি হয়েছে এখানে? নীলার এই অবস্থা কেন? আমি বলার আগেই ছেলেটা বলল। ছেলেটা যা বলল তা শুনে তো আমি অবাক। ছেলেটা বলল, আঙ্কেল, আপনাদের বাড়ির এই ছেলেটি নীলাকে এক কাপে নীলা সর্বনাশ করার চেষ্টা করেছিল, কিন্তু আমি দেখে ফেলি আর ওকে আটকাতে যেতেই ও আমার মাথায় বাড়ি মারে। চাচা ছেলেটার কথা শুনেই আমাকে সেই লাঠিটা দিয়েই মারা শুরু করে দেয়। আমার কোনো কথা না শুনল না। বর্তমান আমি রুমে এসে শুয়ে রয়েছি। ব্যথার জন্য গা এলাতেও পারছি না। অনেক কষ্টে রাতটা কেটে গেল। সকালে আমার শরীরে আমার ব্যথা অনুভব হচ্ছে। আমি দেখি নীলা আমাকে লাঠি দিয়ে মারতেছে। কাল অত মার খাওয়ার পর এমনি শরীরটা অনেক খারাপ হয়ে গিয়েছে, তারপর আবার এখন নীলা মারতেছে। আমি যে কিছু বলবো সেই শক্তিও আমার নেই। চাচা চাচি এসে আমাকে দেখছে যে আমাকে নীলা মারতেছে। অনেকক্ষণ মারার পর নীলা মার থামিয়ে আমার ব্যাগগুলো বাইরে ফেলে দিচ্ছে। তারপর আমাকে বলল, চলে যা আমাদের বাড়ি থেকে। তোর মতো ছোট লোক লম্পট আর এই বাড়িতে থাকতে পারবে না। চলে যা আমাদের বাড়ি থেকে। চলে যা। অনেক কষ্ট করে উঠে আলমারি থেকে বাবা মায়ের ছবিটা আর আমার সার্টিফিকেট নিয়ে চলে এলাম বাইরে। আমি অনেক কষ্ট করে পড়ালেখা শেষ করেছি। পড়াশোনা করার জন্য অনেক কষ্ট হয়েছে, তবুও পড়াশোনা থামাইনি আমি। তারপর যাওয়ার সময় নীলাকে বললাম, এতদিন এত অবহেলার পরও আমি এই বাড়িতে রয়ে গেছি। আমি যদি লম্পট হতাম এতদিন তো তোর থেকে অনেকবার সুযোগ নিতে পারতাম। আমি নেইনি কিন্তু, কারণ তোকে আমার সব সময় বোন ভেবেছি। ওইসব কথা তোকে নিয়ে একবার ভুলেও মাথায় আনিনি। আর বিশ্বাস কর, তোর সাথে ছেলেটা এইসব করার চেষ্টা করেছিল। যাই হোক, আমি চলে যাচ্ছি। তারপর অনেক কষ্ট করে বাড়ি থেকে বের হয়ে এলাম। পকেটে যা টাকা ছিল তা দিয়ে একটা বাসের টিকিট কাটলাম। গায়ের চাদর দিয়ে নিলাম, যাতে আমার গায়ের আঘাতগুলো কেউ দেখতে না পারে। রাত 8টায় বাস থামলো। কোথায় এসেছে আমি নিজেও জানি না। এটা বুঝতে পেরেছি চাচাদের বাড়ি থেকে অনেক দূর চলে এসেছি। বাস থেকে নেমে হাঁটা ধরলাম। কোথায় যাচ্ছি নিজেও জানি না। কিছুদূর যেতেই আমার মাথা ঘুরতে লাগলো। হঠাৎ করে আমি রাস্তার মাঝে পড়ে গেলাম। জ্ঞান নেই, অজ্ঞান হয়ে গিয়েছি। যখন জ্ঞান ফিরে তখন আমি দেখি আমি একটা বড় বাড়িতে আসছি। আমার পাশে দুইজন ছেলে, তবে তারা অনেক বয়স্ক। আমার জ্ঞান ফিরতেই তারা বলল, সাহেব, ছেলেটির জ্ঞান ফিরেছে। আমি চুপ করে আসি। কিছুক্ষণ পর একজন বয়স্ক লোক আসলো। বয়স্ক লোকটার পেছনে 5 জনের মতো মানুষ রয়েছে। তারপর লোকটা এসেই আমাকে জিজ্ঞেস করলো, তা বাবা, তুমি কেমন আছো? জি আমি ভালো আছি, কিন্তু আমি এখানে আসলাম কি করে?
তখন একটা মেয়ে দরজা দিয়ে আসতে আসতে বলল, গতকাল বাবা একটা মিটিং শেষে আসার সময় আপনাকে রাস্তায় অজ্ঞান অবস্থায় পায় আর বাড়িতে নিয়ে আসে। ও হচ্ছে আমার মেয়ে ঝুমু। কাল যখন ডাক্তার তোমাকে দেখে বলেছিল তোমার যেন খেয়াল রাখি, ঝুমু কাল সারা রাত তোমার খেয়াল রেখেছে। সরি, কাল আমার জন্য রাতে আপনার রাত জাগতে হয়েছে। না না, সরি বলতে হবে না। বাবা, তোমার শরীরে কাল রাতে অনেক মারের দাগ দেখলাম। এমন হয় তোমাকে কে মেরেছে? এমনভাবে একটা মানুষকে কেউ এমনভাবে মারতে পারে? আমি মাথা নিচু করে রয়েছি। লোকটা সবাইকে যেতে বলল। সবাই চলে গেল, লোকটা আর ঝুমু ছাড়া। বাবা, তুমি আমাকে বলতে পারো। স্যার? লোকটা আমাকে না বলতে দিয়েই নিজেই বলল, আমাকে স্যার বলতে হবে না, তুমি আমাকে আঙ্কেল বলে ডাকবে, ঠিক আছে? আচ্ছা। তাহলে বলো, তোমাকে এমনভাবে কে মেরেছে? আমার চাচা চাচি আর চাচাতো বোন। মানে? তারপর ঝুমু আর আঙ্কেলকে সব বললাম শুরু থেকেই। এমন নিষ্ঠুর কেউ হতে পারে? মাথা নিচু করে আছি। তখনই ঝুমুর বাবার একটা ফোন আসে, মানে আঙ্কেলের একটা ফোন আসে। ফোনে কথা বলার পর, আমাকে এখন যেতে হবে ইয়াং ম্যান, রাতে কথা হবে। আর ঝুমু, তুই রিমনের খেয়াল রাখিস। ঝুমুর চোখে এখনো পানি। আঙ্কেল চলে গেল। আচ্ছা, আপনি এখনো কাঁদছেন কেন? একটা মানুষের সাথে এমন কোনো মানুষ করতে পারে? পারে কি, অনেকেই এমন করেছে। যাদের বাবা মা নেই তারা বোঝে ছোটবেলায় বাবা মা ছাড়াটা বড় হওয়াটা কত কষ্টের। আপনার তো ভালো বাবা মা আছে, তাই আপনি বুঝতে পারেননি। আমার মা নেই, আমাকে জন্ম দিতে গিয়ে মারা গেছে। সরি, জানতাম না। ঠিক আছে। আচ্ছা, আপনার বাবা কোথায় গেল? হয়তো কোনো মিটিংয়ে আছে। মানে? বাবা তো এখানকার মন্ত্রী, তাই সবসময় মিটিংয়েই থাকে। কি, আমি এখন মন্ত্রীর বাড়িতে আছি? এতে অবাক হবার কি আছে? না মানে, আমার মতো একটা সাধারণ ছেলে মন্ত্রীর বাসায় আছি, এটা একটু অবাক হওয়ার কথা না? ও, আপনাকে একটা কথা বলি, যদিও লজ্জা করছে বলতে। লজ্জা পেতে হবে না, বলুন। আসলে সংকোচ না করে বলতে পারেন। আসলে আমার অনেক ক্ষুধা পেয়েছে। সরি, আসলে এতক্ষণ আপনার সাথে কথা বলতে বলতে আপনার নাস্তার কথাটাই ভুলে গেছি। আমি এক্ষুনি আপনার জন্য নাস্তা আনছি। এই বলে ঝুমু নাস্তা আনতে চলে গেল। একটু পরই আমার জন্য খাবার নিয়ে এলো। এত খাবার আমি খেতে পারবো না, আপনিও খান। না, আপনি খান, তারপর আমি খাবো না। না, আসেন একসাথেই খাই। তারপর আমার জোড়াজুড়িতে ঝুমু রাজি হয়ে গেল। আমরা দুজনেই একসাথে খেয়ে নিলাম। আচ্ছা, আমার সাথে একটা ব্যাগ ছিল, সেটা কোথায়? কাল বাবা একটা আপনার সাথে ব্যাগ নিয়ে এসেছিল, হয়তো সেটাই আপনার ব্যাগ। আমি এক্ষুনি নিয়ে আসছি। তারপর আমার ব্যাগটা নিয়ে এলো। এটাই আপনার ব্যাগ, তাই না? জি, ওটাই আমার ব্যাগ। তারপর ঝুমুর হাত থেকে ব্যাগটা নিয়ে একটা জামা আর একটা প্যান্ট বের করলাম। এই জামা প্যান্টগুলো তো খুব পুরনো। আসলে এর থেকে ভালো জামা কাপড় আর নেই আমার। সরি, আমি বুঝতে পারিনি। ঠিক আছে। তারপর জামা কাপড় বের করে গোসল করে আসলাম। শরীরটা ভালো লাগছিল না, তাই শুয়ে পড়লাম। শুয়ে শুয়ে ভাবতে লাগলাম, আমার এখানে থাকা কি ঠিক হচ্ছে? না, তারা আমার জীবন বাঁচিয়েছে, তাই বলে আমি বোঝা হতে পারবো না। বিকেলে চলে যাব আমি। এসব ভাবতে ভাবতেই ঘুমিয়ে পড়লাম। দুপুরে ঝুমুর ডাকে ঘুম ভাঙলো। উঠুন, ফ্রেশ হয়ে নিন, বাবা আপনাকে লাঞ্চ করতে ডাকছে, ফ্রেশ হয়ে আসুন। তারপর ফ্রেশ হয়ে নিচে চলে আসলাম লাঞ্চ টেবিলে। তাই ইয়াং ম্যান, এখন কেমন আছো? জি আঙ্কেল, এখন ভালো আছি। তা এখন কি করবে? এই তো পড়াশোনা যা করেছি তা দিয়ে চাকরি তো একটা পাবো। একটা চাকরি খুঁজতে হবে। বিকালে এখান থেকে চলে যাব। তোমার যেতে হবে না। না গেলে কি করে হবে? আসলে আমি সব সময় ব্যস্ত থাকি, তাই আমার বাসার দিকে ভালো নজর দিতে পারি না। তাই তুমি আমার কোম্পানি দেখাশোনা করবে। তবুও তো আমার একটা থাকার জন্য বাড়ি ঠিক করতে হবে। কেন? তুমি আমাদের বাড়িতে থাকবে। কিন্তু কোনো কিন্তু নয়, আমি যা বলেছি তাই। আচ্ছা। তারপর খাবার খেয়ে রুমে চলে এলাম। কিছুক্ষণ পর ঝুমু আমার রুমে আসলো। রেডি হয়ে নিন, একটু বাইরে যাব। আমি কেন রেডি হব? কারণ আপনি আমার সাথে যাবেন। কেন যাব? আমি কোনো উত্তর দিতে পারবো না, যা বলছি তাই করুন। রেগে বলল ঝুমু। আমি একটু ভয় পেলাম। আচ্ছা। তাড়াতাড়ি রেডি হয়ে আসুন, আমি নিচে আছি। আচ্ছা। তারপর ঝুমু চলে গেল।
আমিও রেডি হয়ে নিচে এলাম। ঝুমু গিয়ে গাড়িতে বসলো। কি হলো, আসুন। আমিও গিয়ে গাড়িতে বসলাম। ড্রাইভার গাড়ি চালাতে লাগলো। আমি এত দামি গাড়িতে আগে কখনো চড়িনি, আর ঝুমু একদম আমার দিকে চেপে বসে আছে, তাই একটু নার্ভাস লাগছে। কিছুক্ষণ পরে গাড়িটা একটা শপিং মলে এসে থামলো। ঝুমু গাড়ি থেকে নেমে বলল, নামুন। আচ্ছা আমরা এখানে কেন এসেছি? আজ আমার বান্ধবীর জন্মদিন, তাই ওর জন্মদিনের পার্টিতে যাব। তাই কিছু জামা কাপড় আর ওর জন্য গিফট কিনবো, তাই এসেছি। তাহলে আমাকে এখানে এনেছেন কেন? এই, আপনি এত কথা বলেন কেন? চুপচাপ আমার পেছন পেছন আসুন। তারপর ঝুমু শপিং মলের ভেতরে গেল। ঝুমু নিজের জন্য কিছু জামা কাপড় কিনলো আর ওর বান্ধবীর জন্য গিফটও কিনলো। এবার ঝুমু ছেলেদের পোশাকের দোকানে ঢুকলো। আরে এখানে কেন ঢুকছেন? এটা তো ছেলেদের কাপড়ের দোকান। এই, আপনি চুপ করুন তো, খালি কথা বলেন। এখানে আসুন। আমি ঝুমুর কাছে গেলাম। ঝুমু দোকানদারকে বলল, ভাইয়া, এর মাপের কিছু জামা প্যান্ট এগুলো দেখান তো। আমার মাপের কেন? পরে বলবো। তারপর দোকানদার আমার মাপের কিছু জামা প্যান্ট দেখালো। ঝুমু কয়েক সেট জামা প্যান্ট নিল। তারপর ঘড়ির দোকানে গিয়ে একটা সুন্দর দেখে ঘড়ি নিল। তারপর আবার গিয়ে গাড়িতে বসলো। ড্রাইভারকে কি যেন বললো। আমি গিয়ে গাড়িতে বসলাম। কিছুক্ষণ পর গাড়িটা একটা হেয়ার কাটিং সেলুনে এসে থামলো। আসুন। আচ্ছা এখানে আসলাম কেন? আপনার চুল কাটতে। চুলগুলো তো পাখির বাসার মতো করে রেখেছেন, যান গিয়ে বসুন। তারপর একটা লোক এসে আমার চুলগুলো কেটে একটা স্টাইল দিয়ে দিল। হয়েছে, এবার চলুন। তারপর আমরা ঝুমুদের বাড়িতে চলে আসলাম। তা মা, কোথায় গিয়েছিলে? বাবা, আজ আমার বান্ধবীর জন্মদিনের পার্টিতে যাব, তাই কিছু জামা কাপড় কিনতে গিয়েছিলাম। ও। ঝুমু তারপর ছেলেদের যে পোশাকগুলো আর ঘড়ি কিনেছিল সেই আমাকে দিয়ে বলে, এখন গিয়ে ফ্রেশ হয়ে এখান থেকে এক সেট জামা আর প্যান্ট পরে এসো। কেন? আমার বান্ধবীর জন্মদিনে যাব তাই। তুমি যাবে, আমি পরবো কেন? কারণ তুমিও আমার সাথে যাবে। আমার যাওয়াটার কি প্রয়োজন আছে? আছে রিমন, তুমি ওর সাথে গেলে আমি একটু নিশ্চিত থাকতে পারবো। আচ্ছা আঙ্কেল। শুনেছেন, এখন যান, রেডি হয়ে আসুন। আসতেছি। তারপর রুমে গিয়ে ফ্রেশ হলাম। গায়ে একটা টাওয়াল নিয়ে ওয়াশরুম থেকে বের হলাম। তখনই ঝুমু দরজা ঠেলে রুমে ঢুকলো। আমার গায়ে একটা টাওয়াল। ঝুমু রুমে ঢুকতেই আমি একটা জোরে চিৎকার দিয়ে রুমে আবার ওয়াশরুমে চলে গেলাম। ঝুমু অন্যদিকে ফিরে বলল, সরি, আমি বুঝতে পারিনি। আচ্ছা আপনি কিছু দেখেননি তো? কিছু মনে হয় দেখেছি। কি? কান্না করার মতো কণ্ঠ করে বললাম। যা দেখার তা তো দেখেই ফেলেছি, এখন আর বলে লাভ কি? আপনি যদি বলেন কি দেখেছি, তাহলে আমি বলতে পারি কি দেখেছি। না না, আর বলতে হবে না, আমার সবকিছু তো শেষ হয়ে গেল। আরে কি শেষ হয়েছে? আমি তো আপনাকে টাওয়েল পরা অবস্থায় দেখেছি। আর কিছু দেখেননি তো? না, আর কিচ্ছু দেখিনি। আপনি তো আমাকে ভয় পাইয়ে দিয়েছিলেন, তা আমার রুমে এসেছিলেন কেন? ঝুমু যে জামা কাপড় দিয়েছিল তার ভেতর থেকে একটা সেট জামা প্যান্ট বের করে বলল, এই জামা আর প্যান্টটা পরবেন, এটাই বলতে এসেছিলাম। আচ্ছা এবার আপনি যান, আমি পরে আসতেছি। আমি থাকলে কোনো সমস্যা আছে নাকি? ও মা, এই মাইয়ে বলে কি? এই আপনি যান তো প্লিজ, বেশিক্ষণ ভেজা অবস্থায় থাকলে আমার ঠান্ডা লেগে যাবে। আচ্ছা, তাড়াতাড়ি রেডি হয়ে নিচে আসুন। তারপর ঝুমু চলে গেল। আমি ওয়াশরুম থেকে বের হয়ে রেডি হয়ে নিচে এলাম। নিচে আসতেই দেখি আঙ্কেল আর ঝুমু দেখি আমার দিকে অবাক চোখে তাকিয়ে আছে। কি হলো, সবাই এমন করে কি দেখছেন? রিমন, সত্যি তোমাকে একদম রাজপুত্রের মতো লাগছে। একটু লজ্জা পেলাম। বাস্তবেও লজ্জায় মেয়েদের সাথে কথা বলতে পারি না, যার কারণে আজও সিঙ্গেল। চলো, দেরি হয়ে যাচ্ছে। চলো। তারপর গাড়িতে গিয়ে বসতেই ঝুমু যেটা করলো সেটা আমি ভাবতেই পারিনি। ঝুমু ওর ব্যাগ থেকে কাজল বের করে আমাকে আমার কপালে দিয়ে দিল। এটা কি হলো? যেমন করে সেজেছেন তাতে অনেক মেয়ের নজর লাগতে পারে, তাই কোনো মেয়ের নজর যেন না লাগে তাই কাজল দিয়ে দিলাম। আমি চুপ করে বসে আছি আর মনে মনে ভাবতেছি, ছোটবেলায় মা কাজল দিয়ে দিয়েছিল যাতে করে কারণ নজর না লাগে। সেই কাজলের এত দক ছিল যে আজ পর্যন্ত কোনো মেয়ের নজর আমার প্রতি পড়েনি, যার কারণে আজও সিঙ্গেল। এখন যদি বড় হয়েও কাজল দিতে হয় তাহলে ভবিষ্যতে কোনো মেয়ের নজর আমার ওপর আর পড়বে না, সারা জীবন সিঙ্গেলই থাকতে হবে। ঝুমুর সামনে কাজলও মুছতে পারবো না, ওর সামনে যদি কাজল মুছি তাহলে ও আমাকে শেষ করে দিবে। তাই চুপচাপ বসে আছি। বিয়ের জন্মদিনের পার্টিতে সবাই যখন আমাকে কাজল পরা দেখবে তখন সবাই খুব হাসাহাসি করবে, এটা ভেবে খুব লজ্জা লাগছে আমার।
গাড়িটা কিছুক্ষণ পর একটা বড় বাড়িতে ঢুকলো আর মন্ত্রী মেয়ে এসেছে, তাই বাড়ির গেটের সামনে অনেকেই দাঁড়িয়ে আছে। ঝুমু গাড়ি থেকে নেমে আমাকে নামতে বলল। আমি মাথা নিচু করে গাড়ি থেকে নামলাম। ঝুমু ওর বান্ধবীদের কাছে নিয়ে যাচ্ছে আমায়, আর অনেকেই আমাকে কাজল পরা দেখে হাসছে। আমি যদি এই অবস্থায় ঝুমুর বান্ধবীদের কাছে যাই তাহলে ওর বান্ধবীরাও আমাকে দেখে হাসবে, তাই একটা বুদ্ধি করলাম। ঝুমু, আমার না খুব পেয়েছে, এখানে ওয়াশরুমটা কোন দিকে? ওইদিকে তুমি যাও, আমি আমার বান্ধবীদের কাছে আছি, তোমার হয়ে গেলে এখানে এসে পড়ো। আচ্ছা। তারপর ঝুমুর কাছ থেকে সরে ওয়াশরুমে গিয়ে কাজল মুছে ফেললাম। এখন আর কেউ হাসাহাসি করতে পারবে না। এইদিকে ঝুমু ওর বান্ধবীদের কাছে গেল। কিরে, তোরা কেমন আছিস? ভালো আছি। আচ্ছা ঝুমু, তোর গাড়ি থেকে একটা হ্যান্ডসাম ছেলে নামলো, ছেলেটা কিন্তু সেই, কে রে ছেলেটা? আরে আমি তো দেখে ক্রাশ খেয়েছি। তোরা ওর দিকে নজর দিবি না, তোদের দুলাভাই হয় ও। আর ওকে কাজল দিয়ে আনলাম যাতে কারো নজর না লাগে, আর তোরা তারপরও নজর দিচ্ছিস। আমি কাজল মুছে ওদের কাছে আসতেছি। কই, কাজল তো নেই, এখন তো নজর দিতে পারে। ঝুমু আমার দিকে চেয়ে দেখে আমার কপালে কাজল নেই। এটা দেখে ঝুমু রেগে যায় আর সোজা আমার হাত ধরে টানতে টানতে একটা ফাঁকা রুমে নিয়ে গেল। তারপর ঝুমু যেটা করলো, তারপর ঝুমু টানতে টানতে আমাকে একটা রুমে নিয়ে গেল। রুমে নিয়ে গিয়ে 2টা থাপ্পড় মারলো। আমি তোকে কাজল দিয়ে দিয়েছিলাম, এই তুই মুচলি কেন? কোন পেতনির আবার নজর পড়বে তোর উপর? আরে এটা তো জন্মদিন পার্টি, এখানে পেতনি আসবে কোথা থেকে? এখানে তো কত সুন্দর সুন্দর মেয়ে এসেছে। এটা বলার সাথে সাথে ঝুমু অগ্নিদৃষ্টিতে আমার দিকে তাকালো। তার মানে এখানে মেয়ে দেখছিলি? কই না তো। শোন, এখান থেকে বের হয়ে একটা সোফায় গিয়ে চুপচাপ বসে থাকবি, কোনো মেয়ের দিকে তাকাবি না, আর কোনো মেয়ের সাথে কথাও বলবি না। সোফায় বসে কেন থাকবো? তোমার সাথে গিয়ে তোমার সুন্দরী বান্ধবীদের সাথে পরিচয় হয়ে নেই। তোকে আমি অগ্নিদৃষ্টিতেই চেয়ে বলল। আমি বুঝতে পারলাম এখন আর কোনো কথা বললে ঝুমু আমায় আস্ত গিলে ফেলবে। না না, কোনো মেয়ের দিকে তাকাবো না, চুপচাপ সোফায় বসে থাকবো। এই বলে চলে গেল। এই মেয়েটা কোন অধিকার খাটাচ্ছে কে জানে। যাই, সুন্দরী মেয়েগুলোর সাথে পরিচিত হয়ে নেই। আপনারা আবার আমাকে খারাপ ভাইবেন না, বাস্তবে মেয়েদের দিকে তাকাও তো দূরের কথা, তাকাইও না। গিয়ে সোফায় বসলাম। একা একা ভালো লাগছে না। হঠাৎ করেই কেউ বলল, আমি কি আপনার পাশে বসতে পারি? পিছনে ফিরে দেখি খুব সুন্দর একটা মেয়ে দাঁড়িয়ে আছে। কথাটা মানে মেয়েটাই বলেছে। অবশ্যই বসতে পারেন। তা আপনি পার্টি ছেড়ে এখানে বসে আছেন কেন? আসলে আমার কোলাহল ভালো লাগে না, তাই। আমারও। আচ্ছা, আপনার নামটা জানতে পারি? আমি রিমন। আপনার নাম? মিষ্টি। আপনার নামটাও খুব সুন্দর। কোথা থেকে জানি ঝুমু এসে আমাকে টানতে টানতে আবার নিয়ে গেল। তোকে না মানা করেছিলাম কোনো মেয়ের সাথে কথা বলতে, তারপরও কেন? হ্যাঁ, বিশ্বাস করো আমি কথা বলতে চাইনি। মেয়েটা এসে আমার সাথে পরিচিত হতে চেয়েছিল, আমি ভদ্রতার খাতিরে পরিচিত হলাম। আসছে আমার ভদ্রলোক। শোন, এখন থেকে আমার সাথেই থাকবি, আর কোনো মেয়ের দিকে তাকাবি না। আচ্ছা। তারপর ঝুমুর সাথে চারপাশটা ঘুরতে লাগলাম। চারপাশে কত সুন্দরী সুন্দরী মেয়ে। আমি ভদ্র ছেলে, তাই মেয়েদের দিকে তাকাচ্ছি না। তারপর খাবার খেয়ে চলে আসলাম। তারপর ঝুমুদের বাড়ি এসে রুমে চলে গেলাম। অনেক ক্লান্ত, তাই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে আমি যেটা দেখলাম সেটার জন্য আমি প্রস্তুত ছিলাম না। সকালে ঘুম থেকে উঠে দেখি ঝুমু আমার বুকের ওপর শুয়ে আছে। আমি ঝুমুকে ধাক্কা দিয়ে উঠে বসে পড়লাম। ঝুমু ধাক্কা খেয়ে খাটের ওপর থেকে পড়ে গেল। উপসে পড়ায় ঝুমুর ঘুম ভেঙে যায় আর আমার দিকে অগ্নিদৃষ্টিতে তাকায়। তুমি আমাকে ধাক্কা দিলে কেন? তুমি আমার বুকের উপর শুয়েছিলে, তাই আমি ভয় পেয়ে গেছিলাম, তাই ধাক্কা দিতেছি। এতে ভয় পাবার কি আছে? আর কিছুদিন পর তো একেবারে ওখানেই থাকবো। কি? ও কিছু না। আচ্ছা, তা তুমি আমার রুমে আসলে আর আমাকে জড়িয়ে ধরে শুয়ে রইলে কেন? আসলে কাল রাতে আমার খুব ভয় করছিল তো, তাই। এখন তো আর ভয় করছে না, এখন তাহলে যাও। এমন করে দিন যেতে লাগলো। ঝুমু আস্তে আস্তে আরো খেয়াল রাখা শুরু করে, আর আমিও ওর প্রতি দুর্বল হয়ে পড়ছি। একদিন আমি রুমে শুয়ে আছি, তখনই ঝুমু ফোন করে আমাকে ছাদে যেতে বলে। আমি ছাদে যেতেই অবাক হলাম। ঝুমু আজ শাড়ি পরেছে, খুব সুন্দর লাগছে ঝুমুকে। ঝুমু আমার কাছে এসে বলল, I love you, Rimon. Do you love me? নো। Why? দেখো ঝুমু, আমি কোনোদিনও তোমাকে ভালোবাসতে পারবো না। কেন? কেন আমাকে ভালোবাসতে পারবে না? দেখো ঝুমু, তোমার বাবা আমাকে এই বাড়িতে থাকতে দিয়েছেন,
তোমাদের কোম্পানিতে চাকরি দিয়েছে। আজ তোমার বাবার কারণেই আমি বেঁচে আছি। আর যদি আমি তোমার সাথে কোনো রিলেশনে জড়াই তাহলে তোমার বাবার সাথে বেইমানি করা হবে, যেটা আমি পারবো না। রিমন, আমি তোমায় প্রথম দেখায় ভালোবেসে ফেলেছি। রিমন, সত্যি আমি তোমায় ছাড়া বাঁচবো না। তোমায় না পেলে আমি মরেই যাব। আমি আর কোনো কথা বলতে চাই না, আমার অফিসে কাজ আছে, আমি যাই। এই বলে ছাদ থেকে চলে আসলাম। আর ঝুমু পেছন থেকে বলল, রিমন, আমি সত্যিই তোমায় খুব ভালোবাসি। তোমায় না পেলে আমি বাঁচবো না। আমি অফিসে চলে আসলাম। কিছুক্ষণ পর আমার ফোনটা বেজে উঠলো। ফোন উঠেই দেখি ঝুমুর বাবা ফোন দিয়েছে। রিমন, তুমি কোথায়? আমি তো অফিসে। তাড়াতাড়ি হাসপাতালে চলে আসো। চুমু আত্মহত্যা করার চেষ্টা করেছে, আমি ওকে হাসপাতালে নিয়ে এসেছি। এখনই আসতেছি। আসলে ঝুমুকে আমিও ভালোবেসে ফেলেছি। আমি তাড়াতাড়ি হাসপাতালে চলে গেলাম। হাসপাতালে যাওয়ার পর ঝুমুর বাবা বলল, দেখো বাবা, আমার মেয়ে তোমায় ভালোবাসে, তোমার জীবন সঙ্গিনী হিসেবে চাই। আজ তোমার জন্যই ও মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। কিন্তু আমি যদি ওকে জীবন সঙ্গী করি তাহলে আপনার সাথে বেইমানি হবে। আমার সাথে কোনো বেইমানি হবে না। আর তুমি ঝুমুরের রুমে যাও, আমি তোমাদের বিয়ের ব্যবস্থা করছি। আমি মাথাকে নিচু করে বললাম, আচ্ছা। তারপর ঝুমুর কেবিনে গেলাম। ঝুমু আমায় দেখেই মুখ ঘুরিয়ে নিল। মুখ ঘুরিয়ে নিলে যে আমার সাথে কথা বলবে না? ঝুমু অন্যদিকে ফিরে বলল, না, কথা বলবো না। আচ্ছা, তাহলে আঙ্কেলের বিয়ের ব্যবস্থা করছে। আমি গিয়ে বলি ঝুমু আমার সাথে কথা বলবে না আর আমাকে বিয়েও করবে না। আপনি এই বিয়ে বন্ধ করুন। আঙ্কেলকে গিয়ে বলি। কেবিনের বাইরে গেলে না ঠ্যাং ভেঙে রেখে দিব। আচ্ছা, যাব না। আর তুমি এই পাগলামিটা কেন করলে? যদি তোমার কিছু হয়ে যেত? তোমায় না পেলে আমি বেঁচে থেকে কি করতাম? বাবা, এত ভালোবাসো আমায়? খুব ভালোবাসি, নিজের থেকেও বেশি। ভালো। তারপর আমার আর ঝুমুর বিয়ে হলো 2 বছর পর। আজ আমি মন্থনী হয়ে বের হলাম। আমার শ্বশুর মানে ঝুমুর বাবা হঠাৎ করেই মারা যায়। তারপর তার আসনে আমাকে দেওয়া হয়। আজ আমার সেই চাচা চাচি আর বোনের সাথেও দেখা হয়েছিল। তারা আমার কাছে ক্ষমা চায় আর বাড়ি ফিরে যেতে বলে। আমি না করে দেই, কারণ আমি ছোট থাকতেই আমার বাবা সব সম্পত্তি নিয়ে আমাকে চাকর করে রেখেছে। আমার বাড়ি থেকে আমাকে বের করে দিয়েছে। তারা এখনো আমাকে ভালোবেসে নিতে আসেনি, আমার টাকা থেকে আমাকে নিতে এসেছে। আমি তাই তাদের না করে দিয়েছি। এখন আমার আর ঝুমুর এই দুজনেই ঠিক আছি। আর হ্যাঁ, আমরা খুব তাড়াতাড়ি 3 জন হতে চলেছি। মানে হচ্ছে ঝুমু প্রেগনেন্ট 3 মাস পর। আজ ঝুমুর ডেলিভারি পেন উঠেছে। ওকে হাসপাতালে নিয়ে এসেছি। হাসপাতালের বাইরে বসে আছি আমি। আজ খুব টেনশন হচ্ছে, ঝুমু ঠিক থাকবে তো? কিছুক্ষণ পর ডেলিভারি রুম থেকে বাচ্চার কান্না শোনা যাচ্ছে। কিছুক্ষণ পর ডাক্তার এসে বলল আমার মেয়ে হয়েছে আর ঝুমুও ঠিক আছে। আর আমাকে কেবিনে যেতে বলল। আমি কেবিনে গিয়ে দেখি ঝুমুর পাশে একটা ফুটফুটে বাচ্চা। আমি আমার মেয়েকে করে নিয়ে কপালে চুমু দিলাম। তখনই ঝুমু বলল, এখন তো সব ভালোবাসা মেয়ের জন্য, আর আমার জন্য তো কিছুই নেই। আমি ঝুমুর কপালে চুমু দিয়ে বললাম, আমি আমার বউটাকে খুব ভালোবাসি। ঝুমু শোয়া অবস্থায় আমি জড়িয়ে ধরল। খুব সুখে আমাদের দিন চলতে লাগলো।